Horror Stories by আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। হরর স্টোরিজ বাই নাইম এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম। আজকে আমাদের ইউটিউব চ্যানেল হরর স্টোরিজ বাই নাইমের ৫ম এপিসোড। যথারীতি আজকে আমরা বেশ কিছু লোমহর্ষক ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের এপিসোডটি সামিন রাহাত স্পেশাল এপিসোড, কারণ আজকে সবগুলো ঘটনা আমাদের সংগ্রহ করে পাঠিয়েছে আমাদের মডারেটর সামিন রাহাত। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের শো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আর প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে যে কোনো আপডেটের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে দেয়। আর ঘটনা যাওয়ার আগে বলে দিই, আপনাদের কাছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিন। আর আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। তো আমি চলে যাই সামিন রাহাতের সংগ্রহ করা আমাদের আজকে প্রথম ঘটনায়। ঘটনাটি একটি মহিলা হোস্টেলকে কেন্দ্র করে। এই ঘটনাটি যিনি সামিন রাহাতকে পাঠিয়েছেন তিনি তার নাম এবং ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক, তো তাই আমি তার নাম এবং ঠিকানা বলতে পারছি না। তো আমি চলে যাচ্ছি তার ঘটনায় ঠিক যেভাবে তিনি বলেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যে ঘটনাটি আপনাকে আজকে পাঠাচ্ছি এটি একটি মহিলা হোস্টেলের ঘটনা। আমি হোস্টেলটির সুনাম রক্ষার্থে নাম উল্লেখ করছি না, কিন্তু হোস্টেলটিতে এই ঘটনা খুবই প্রচলিত। সেই হোস্টেলে কেউ যদি এই ঘটনা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কোন হোস্টেলের কথা বলছি। সেই হোস্টেলটি ছিল ৫ তলা। হোস্টেলের ৫ তলার প্রত্যেক ফ্লোরেই সব রুমেই মেয়েরা থাকতো, কিন্তু সেখানে ৪র্থ তলায় এমন একটি রুম ছিল যেখানে কেউই থাকতো না। সেই রুমটি সবসময় তালা বন্ধ হয়ে থাকতো। রুমের চাবি থাকতো হোস্টেলের কেয়ারটেকারের কাছে। হোস্টেলের সবার জন্য সেই রুমে প্রবেশ ছিল একেবারেই নিষিদ্ধ। তখন ছিল ২০০৯ সাল। সে বছর হোস্টেলে কিছু নতুন মেয়ে ওঠে এবং যথারীতি সবার মতো তাদেরকেও সেই রুম সম্পর্কে সাবধান করে দেওয়া হয়। কারণ জিজ্ঞেস করলে হোস্টেল কর্তৃপক্ষ সেই রুমটির বিষয়ে তেমন কিছু একটা বলে না। সে যাই হোক, যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে তাই কেউই আর সেই রুমে যায় না এবং সেই রুম নিয়ে তেমন একটা মাথাও ঘামায় না। কিন্তু নতুন আসা মেয়েগুলির মধ্যে ৩টি মেয়ে ছিল যারা হোস্টেলে আসার পর থেকে রুমটি নিয়ে একটু বেশি কৌতূহল ছিল। হোস্টেলের অন্য রুমের মেয়েদের প্রায়শই ওই রুমের বিষয়ে জিজ্ঞেস করত, কিন্তু কেউই ঠিক বলতে রাজি হয় না ওদের যে ওই রুমে ঠিক কী হয়েছে আর কেনই বা ওই রুমে যেতে মানা। রুমটির বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা তাদের সেই রুমের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলে। তাদের সেই রুমের প্রতি এত বেশি আগ্রহ দেখে হোস্টেলের অন্য মেয়েরা তাদেরকে সেই রুম সম্পর্কে সতর্ক করে আর সেই রুমের কাছে যেতে মানা করে। কিন্তু এর সত্ত্বেও তারা মন স্থির করে যে করেই হোক সেই রুমে তারা যাবে। তো একদিন তারা অনেক চেষ্টা করে কেয়ারটেকারকে কিছু টাকা খাইয়ে কোনোভাবে সেই রুমটির চাবি হাত করে, কিন্তু তারা তখনও বুঝতে পারেনি তারা কত বড় ভুল করতে যাচ্ছে। হোস্টেলের কেয়ারটেকার তাদেরকে অনেকবার বারণ করেছিল, কিন্তু তারা শোনেনি। তারা ভাবলো দিনের বেলায় ওই রুমে গেলে তাদেরকে কেউ দেখে ফেলতে পারে, তাই তারা ঠিক করলো যে তারা গভীর রাতে সেই রুমে ঢুকবে। যে ভাবা সেই কাজ। গভীর রাতে হোস্টেলের সবাই যখন ঘুমিয়ে পড়লো তখন তারা সেই রুমটির কাছে গেল এবং তারা রুমের তালা খুলে ফেলল। কিন্তু তারা যখন দরজাটি খুলল তাদের মনে হলো একটি গরম বাতাস তাদের শরীর স্পর্শ করে রুম থেকে বেরিয়ে গেল। ঘরের ভেতরে প্রচণ্ড অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছিল না। তখন তাদের মনে মনে একটু একটু ভয় বাড়ছিল। তারা ভিতরে ঢোকার সাহস পাচ্ছিল না, কিন্তু তাদের মধ্যে একটি মেয়ে ছিল ভীষণ একরোখা টাইপের। সে বলে বসলো যে সে সেই রুমের ভিতরে ঢুকবে,
সে তার বাকি দুইজন সহপাঠীর শত নিষেধ উপেক্ষা করে একাই সেই রুমের ভেতর ঢুকে পড়ল, আর বাকি দুজন তার জন্য বাইরে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মেয়েটি বাইরে বেরিয়ে এলো। তার চুলগুলো ছিল সম্পূর্ণ এলোমেলো এবং সে এক দৃষ্টিতে তার সহপাঠীদের দিকে তাকিয়ে রইল। তার সহপাঠীরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সে সবাইকে অবাক করে দিয়ে হা হা করে হেসে ওঠে এবং বলে, কিরে, কেমন ভয় পাইয়ে দিলাম তোদের? তোরা খামাখাই ভয় পাচ্ছিলিস? রুমটি পুরোপুরি ফাঁকা, এর ভিতর কিছুই নেই। এরপর তারা স্বাভাবিকভাবে আবার রুমে তালা মেরে তারা তাদের রুমে চলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, এরপর থেকে মেয়েটির মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করতে পারা যায়। মেয়েটি ঠিক মতো ক্লাস করে না, রুমের ভিতর একা একা বসে থাকে, কারোর সাথে তেমন ভালোভাবে কথা বলে না। তো হঠাৎ একদিন তাদের এক সহপাঠীর রাতে ঘুম ভেঙে যায় এবং দেখতে পায় সেই মেয়েটি সেই ঘরের দিকে যাচ্ছে। সে অন্য সব সহপাঠীদের ডেকে তোলে, আর তারা সেই মেয়েটির পেছনে পেছনে গিয়ে দেখতে পায় মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকছে। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং হোস্টেলের সবাইকে ডেকে তোলে। এরপর সবাই সেই রুমটির ভিতরে গিয়ে মেয়েটিকে খুঁজতে শুরু করে এবং অবশেষে মেয়েটিকে পাওয়া যায় সেই রুমের বাথরুমে, গলা কাটা, রক্তাক্ত অবস্থায়। পরবর্তীতে হোস্টেলের মেয়েরা হোস্টেল কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করলে জানা যায় এই রুমে প্রায় 7 থেকে 8 বছর আগে একটা মেয়ে কোনো এক অজ্ঞাত কারণে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। এরপর থেকে সেই রুমে যারাই থাকতো তারাই কোনো না কোনো সমস্যা ফেস করতো। রাতে ঘুমাতে গেলে বিছানা থেকে সজোরে টান দিয়ে ফেলে দেওয়া হতো, বাথরুমে ট্যাপ থেকে রক্ত পড়তে দেখা যেত, রুমের ভেতর রাতের বেলা একটি ছায়া অবয়বের উপস্থিতি পাওয়া যেত। এ ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো যারাই সেই রুমে থাকতো। এরপর হোস্টেল কর্তৃপক্ষ তালাবদ্ধ করে দেয় সেই রুমটি। এ কারণেই সেই রুমটি গত 7-8 বছর ধরে বন্ধ অবস্থায় ছিল। তো এই ছিল সামিন রাহাতের পাঠানো প্রথম ঘটনা। এই ঘটনাটি তাকে পাঠিয়েছেন, তার নাম আমি নিতে পারছি না তার বারণ থাকায়, কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এত চমৎকার একটি ঘটনার জন্য। আর আপনাদের কাছেও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে, প্লিজ আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকে সামিন রাহাতের সংগ্রহ করা দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি সামিন রাহাতকে পাঠিয়েছেন যিনি, তার নাম শারমিন বিনতে মিম। এটি একটি লাশ এবং লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘটনা। তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন উত্তরা 12 নম্বর সেক্টর থেকে। এই ঘটনাটি তার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো তিনি যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই চলে যাচ্ছি ঘটনায়। লাশ নিয়ে গ্রামে পৌঁছাতে এখনও 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমরা এখন ঢাকা থেকে বেরিয়ে হাইওয়েতে উঠে গিয়েছি। বর্তমানে একটি নির্জন রাস্তায় আছি, জনমানবহীন জায়গা, রাস্তায় কোথাও কোনো মানুষ নেই, শুধু একটু পরপর সাই সাই করে চলে যাচ্ছে বিভিন্ন দূরপাল্লার বাস, ট্রাক এবং অন্যান্য গাড়ি। চারিদিকে কেমন ভয়ানক অন্ধকারে ঘেরা, কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। এখন সময় রাত 2:30 কি 3টা হবে। লাশের গাড়িতে ড্রাইভার সহ আমরা মোট 3 জন, আর লাশ সহ 4 জন। আমরা 2 জন লাশের সাথে বসে, আর ড্রাইভার সামনে একা ছিল। চারিদিকে অন্ধকার, আশপাশ জনমানব শূন্য রাস্তা, চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। পরিবেশটা এমন, একটা যেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তার পূর্ববার্তা। আমরা চুপচাপ বসে রয়েছি আর চিন্তা করছি কখন পৌঁছাবো। হঠাৎ আমার সাথের জন বলে উঠল, কিসের যেন একটা আওয়াজ শোনা যাচ্ছে না? আমি বললাম, কই? সে বলল, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আওয়াজটা,
এখনো হচ্ছে। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কিন্তু উনিও নাকি কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, অর্থাৎ আওয়াজটা আমাদের তিনজনের মধ্যে শুধু আমার সাথের জনই শুনতে পাচ্ছে। আমরা বললাম এটা তার মনের ভুল। তো শ্রোতা বন্ধুরা, এবার বলা যাক লাশটার কথা। লাশটা একটা 13-14 বছরের ছোট বাচ্চার লাশ। সে বিষ পান করে, তাই তাকে ঢাকায় হসপিটালে আনা হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে। মারা যাওয়া ছেলেটি আমার সম্পর্কে খালাতো ভাই হয়, আর আমার সাথের জন ওর চাচা। বাচ্চাটাকে হসপিটালে আনা হয় 2 দিন আগে। তো আমরা আবার চুপচাপ চলতে থাকি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একটু পর আমার সাথের জন আবার বলল সে শব্দটা নাকি বেড়েই চলেছে। শব্দটা কর্মর করে কিছু একটি চাবিয়ে খাওয়া। সে গাড়ি থামাতে বলে। আমরা তাকে বাধা দেই যে গাড়ি থামানোর কোনো দরকার নেই, একে তো শুনশান রাস্তা, তার উপর তখন অবধি আমরা কোনো শব্দই পাচ্ছিলাম না। তাই আমরা ভাবি এটা তার মনের ভুল। সে একবার বলে তার নাকি মনে হচ্ছে শব্দটা গাড়ির নিচ থেকে শোনা যাচ্ছে। একটু পর আবার বলে শব্দটা গাড়ির পাশ থেকে শোনা যাচ্ছে। সে একটু বেশি ভয় পাচ্ছিল। তো সে এতবার করে বলায় আমরা গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হই। গাড়ির আশপাশ ভালো করে দেখি, কিন্তু কোথাও কিছুই পেলাম না। তো গাড়িতে উঠতে যাব, এমন সময় আমার সাথের জন বলে বসেন সে আর পেছনে বসবে না, সে ড্রাইভারের পাশে বসবে। তো আমি একা কি করে পিছনে বসবো, তাই আমিও সামনে বসি। যদিও একজনের সিট ছিল, তাও আমরা 2 জনে বসি। তারপর গাড়ি আবার নিজের গন্তব্যে চলতে শুরু করে। আমার সাথের জন বারবার বলে সে নাকি ওই আওয়াজটা এখনো শুনছে। তো আমরা তার মনের ভুল ভেবে পাত্তা দিইনি, কারণ আমরা তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। হঠাৎ করে ওই লোকটা আবার আমাদেরকে বলে আওয়াজটি নাকি এবার বেশি হচ্ছে, আর ওনার মনে হচ্ছে এবার লাশের পাশ থেকে আওয়াজটা আসছে। তো আমরা তখন চুপ করে কান পেতে শুনতে চেষ্টা করলাম। কিছুক্ষণ পর আমিও শুনতে পাই কিছু একটা কুড়মুড় করে খাওয়ার শব্দ। আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল। এবার ড্রাইভারও শব্দটা শুনতে পাচ্ছে। ড্রাইভার বলে লাশটাকে একবার দেখতে, কিন্তু কেউই ভয় দেখতে যেতে চাইছে না। একজন আরেকজনকে বলি দেখে আসতে। আওয়াজটা বেড়েই চলেছে। তারপর আমরা ঠিক করলাম 3 জন একসাথে যাব। এবার ড্রাইভার গাড়ি থামায়, আর আমরা 3 জনই গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে পিছনে যাই। গাড়িটার দরজাটা খুলে আমরা যা দেখলাম তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খোলার সাথে দেখি রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে গাড়ি থেকে। আমরা তো অবাক, রক্ত আসলো কোথা থেকে? লাশের কাছে কেউই যেতে চাইছে না ভয়ে। কোনো উপায় না পেয়ে ড্রাইভার সাহেব যান লাশটি দেখতে, কারণ তিনি এগুলোর সম্মুখীন এর আগেও হয়েছে। একে তো গোসল করানো হয়নি, তার উপর আত্মহত্যা করা লাশ, সুতরাং সে আগেই কিছু একটা আন্দাজ করে ফেলতে পেরেছে। যাই হোক, ড্রাইভার সাহেবকেই শেষমেশ যেতে হলো লাশটি দেখতে, আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম। ড্রাইভার সাহেব গিয়ে লাশের উপর থেকে কাপড়টা সরাতে যা দেখলাম তা দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা আমার। দেখলাম বাচ্চাটার অর্ধেক শরীর কিছু একটা খেয়ে ফেলেছে। অদৃশ্য কিছু একটা কড়মড় করে খেয়ে চলেছে, যার শব্দ এখনো আসছে। এই দৃশ্য দেখে আমার সাথে যিনি ছিলেন, যে সর্বপ্রথমে শব্দটা শুনেছে, তারও আমার মতো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আমি ওনাকে এক ধমক দিয়ে বললাম, শক্ত হন আপনি, আর এখান থেকে পালান। আমরা 2 জন সহ ড্রাইভার কোনো রকমে ওখান থেকে পালিয়ে কিছু দূর গিয়ে একটি মসজিদ দেখতে পাই। তখন ফজরের আজানের সময় হয়ে এসেছে। একটু একটু করে ভোরের আলো দেখা যাচ্ছে। আমরা 3 জন ওই মসজিদের ভিতরে যাই।
আমাদের এত ভয়াবহ অবস্থা দেখে হুজুররা এগিয়ে আসে এবং কি হয়েছে জানতে চায়। আমরা সব কিছু বলার পর হুজুর ও সাথে আরও 2-3 জন লোক নিয়ে ওই গাড়ির কাছে যান। তখন ফজরের আজান হয়ে গিয়েছে। হুজুর বলল, একে তো আত্মহত্যা করা লাশ, তার উপর লাশ গোসল না দেওয়ার কারণে শয়তান জিন আপনাদের পেছনে পড়েছিল, আর সেই শয়তান লাশ খেকো জিন আপনাদের লাশের এমন অবস্থা করেছে। যাই হোক, ফজরের আজান হয়ে গিয়েছে, ভোরের আলো ফুটে যাচ্ছে। আপনারা এখন রওনা দিন, আশা করি আর পথে কোনো সমস্যা হবে না। এরপর আমরা লাশ নিয়ে সহি সালামতে বাসায় ফিরে আসি। কিন্তু যেই লাশটিকে দেখছিল সেই ভয় আটকে উঠছিল, কারণ লাশটি ছিল আধা খাওয়া। এরপর কোনোভাবে লাশটি গোসল দিয়ে কবরস্থ করা হয়। তারপরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি। প্রায় 1-1.5 মাসের মতো আমি অসুস্থ থাকি। তারপর শুনতে পেলাম ড্রাইভার আর ওই লোকটা যিনি আমার সাথে ছিলেন সেও অসুস্থ ছিলেন আমার মতো 1-1.5 মাস। আমার জীবনে ওই রাতটি একটি ভয়াবহ স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। এরপর থেকে আর কখনোই আমি কোনো লাশের গাড়িতে উঠিনি। ধন্যবাদ আপনাকে। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। তো এই বলে তিনি শেষ করেছেন তার ঘটনা। আমি ধন্যবাদ জানাচ্ছি শারমিন বিনতে মিম আপনাকে এমন একটি ভয়ানক ঘটনা আমাদের কাছে পাঠানোর জন্য। ঘটনাটি সত্যি অস্বাভাবিক। এ ধরনের ঘটনা, অর্থাৎ লাশ নিয়ে যাওয়ার সময় পথে এমন বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হয়, এই ধরনের ঘটনা আমরা প্রায়শই শুনতে পাই। এই ঘটনাগুলি সত্যি গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো। লাশের ঘটনা এবং লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘটনাগুলো সত্যি অনেক লোমহর্ষক হয়ে থাকে। আবারও ধন্যবাদ সামিন রাহাত এবং শারমিন বিনতে মিম এত চমৎকার একটি ঘটনা আমাদের পাঠানোর জন্য। আর আপনাদের কাছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো 9.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। আর কেমন লাগছে আমাদের আজকের এপিসোড তা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাই সামিন রাহাতের সংগ্রহ করা আজকের তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি সামিন রাহাত যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম সাদিয়া আফরিন, আর তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদপুর থেকে। এটি একটি বেশ বড় ঘটনা। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাই সাদিয়া আফরিনের ঘটনায়। ঠিক তিনি যেভাবে বলছেন সাদিয়া আফরিন। এটি আমার এক আপুর জীবনে ঘটে যাওয়া এক মর্মান্তিক কাহিনী। আমার আপু সবেমাত্র চাকরিতে জয়েন হয়েছেন। চেহারাটা যেমন সুন্দর তেমনই মেধাবীও বটে। আমার আপুর নাম সুস্মিতা, তবে উনি অ্যাগ্রোফোবিয়া রোগে আক্রান্ত। বিশেষ আকৃতির মানব ও অন্ধকারে ভয় পেতেন। বাবা বলেন আপু বেশ কয়েকবার আত্মহত্যাও করতে চেয়েছেন, কিন্তু কেন তা আজও জানা যায়নি। কখনো ঘুমের মধ্যে চিৎকার করে উঠতেন, কখনো মাঝরাতে বাসা থেকে বেরিয়ে যেতেন, কখনো বা নিজের হাত কামড়ে দিয়ে রক্ত চুষে খেতেন। এমন ভয়ানক দৃশ্য দেখে ফ্যামিলির সবাই ভয় পেয়ে যায় আর ভাবে আপুর যথাসম্ভব চিকিৎসা দরকার। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও কোনো লাভ হয়নি। আপু দিন দিন শুকিয়ে যেতে লাগলো। এক পর্যায়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। উনি শুধু একটি কথাই বলতেন, বিশেষ আকৃতির একটি মানব আমাকে গলা টিপে হত্যা করতে চায়। আপুর সাথে আমার সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। কোনো কিছুই গোপন রাখতেন না, সব কিছুই শেয়ার করতেন সে আমার সাথে। তবে ইদানিং আপু কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত ছিলেন। যেমনটা পিরিয়ডের 1 সপ্তাহ পূর্বে এবং পরে প্রচণ্ড পেট ব্যথা, গলার পেছনে খামচি বা কামড়ের দাগ, বক্ষস্থলে লালচে স্পট, ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন। এছাড়া তার মনে হয় বিশেষ আকৃতির এক মানব
বাসার ছাদের উপর হাঁটাহাঁটি করে আর তাকে স্পর্শ করতে চায়। সেদিনের পর থেকে আপু অ্যাগ্রোফোবিয়া রোগে আক্রান্ত। এরপর উনি সিদ্ধান্ত নিলেন কবিরাজের কাছে যাবেন। একদিন আপু আর আমি দুজন মিলে কবিরাজের কাছে গেলাম। কবিরাজ জিজ্ঞেস করলো, মামুনি, কি সমস্যা তোমার? আপু তখন বলেন, বাবা, আমি যখন ঘুমাই তখন স্বপ্নে বিশেষ আকৃতির এক মানব এসে আমাকে স্পর্শ করতে চায়। কবিরাজ জিজ্ঞেস করেন, উনি দেখতে কেমন? আপু বলে, ওনার হাতের নখগুলো বেশ বড়, দাঁতগুলো সূচালো, মুখটি খুবই ভয়ঙ্কর। তখন কবিরাজ বলে, সেটা এক ভয়ঙ্কর শক্তিশালী জিন তোমার রূপের মায়ায় মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলেছে। ও এতটাই ভয়ঙ্কর যে আমার মন্ত্র ওর সামনে কাজ করবে না। যাদের বান মারা বা তাবিজ করা হয় আমি শুধু তাদের চিকিৎসা করি। উনি যখন বলেই দিলেন মন্ত্র কাজ করবে না, তাহলে করার কিছুই নেই। পরের দিন আমরা আর এক কবিরাজের কাছে যাই। সেই কবিরাজ বলেন সে কাজটি করতে পারবে, কিন্তু এর জন্য তার কিছু জিনিস প্রয়োজন, আর সেগুলো আমাদের এনে দিতে হবে। যেমন আত্মহত্যা করা অবিবাহিত নারীর লাশের বাম হাতের 3টি আঙ্গুল কেটে আনতে হবে, কবরস্থান থেকে কবর খুঁড়ে মৃত ব্যক্তির 7টি হাড় আনতে হবে ইত্যাদি। আমরা মেয়ে মানুষ, আমরা এগুলো করতে পারবো না, তাই আপু তার 2 বন্ধুকে এগুলো সংগ্রহ করে এনে দেওয়ার জন্য বলে। তাদের নাম সোহেল এবং আসিফ, ছদ্মনাম। ওরা প্রথমে রাজি হয় না, পরে আপু অনেক অনুরোধ করে অনেক টাকা দেয়াতে ওরা এগুলো এনে দিতে রাজি হয়। এরপর সোহেল আর আসিফ তান্ত্রিকের কথা মতো তার গ্রামের অলিতে গলিতে খোঁজ করতে লাগলেন কোথাও কোনো মহিলা আত্মহত্যা করেছে কিনা। কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরও কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। তখন তারা বুদ্ধি করলেন হসপিটালে গিয়ে তারা খোঁজ করবেন। অবশেষে এক মহিলার সন্ধান পাওয়া গেল। তখন তারা 2জন অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে টাকা খাইয়ে হাত করেন তাদের কাজের জন্য। ড্রাইভার প্রথমে রাজি না হলেও টাকার লোভে ঠিকই রাজি হয়ে যায়। সে যাই হোক, তারা 2জন হসপিটালের পাশে রাস্তার মধ্যে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে লাগলেন। ড্রাইভার আর ওয়ার্ড বয় গন্তব্যস্থলের উদ্দেশ্যে লাশটি নিয়ে রওনা হলেন। মাঝপথে আসিফ ড্রাইভারকে হাত দিয়ে ইশারা করে থামতে বলেন। ড্রাইভার গাড়ি থামালে তারা 2জন পেছনে লাশের পাশে গিয়ে উঠে পড়েন। তারা যখন লাশের শরীর থেকে সাদা কাপড়টি সরালো, তারা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আসলে মহিলাটি অপরূপ সুন্দর। এত সুন্দর কোনো নারীকে উলঙ্গ অবস্থায় দেখে আসিফ নিজেকে সামলাতে পারছে না। আসিফ সোহেলকে ধীর স্বরে বলে, দোস্ত, মহিলাটিকে স্পর্শ করতে মন চাইছে, একটু তৃপ্তি মিটিয়ে নেই। এই শুনে সোহেল বলে, দোস্ত, তুই এসব করিস না। আমাদের উদ্দেশ্য সেটা নয়, আমাদের উদ্দেশ্য বাম হাতে 3টি আঙ্গুল কেটে নেওয়া। তোর জন্য আমাদের এতদিনের সাধনা বরবাদ হয়ে যাবে। এছাড়া কবিরাজ কি বলেছেন মনে রাখা উচিত। আসিফ বলে, আরে কিছুই হবে না। এই বলে যখন আসিফ মহিলাটির বক্ষস্থল স্পর্শ করার চেষ্টা করে, সেই মুহূর্তে এক অদ্ভুত কণ্ঠস্বরে কান্নার আওয়াজ ভেসে আসে। তখন সোহেল বলে, দেখ ভাই, এসব ছাড়, আমরা যা করতে এসেছি সেদিকে মন স্থির কর। এরপর সোহেল মহিলাটির হাতের 3টি আঙ্গুল কেটে নেয়। কেটে নেওয়ার সময় মহিলাটির নাভি দিয়ে কুচকুচে কালো রক্ত বেরিয়ে আসে। তখন তারা আরো বেশি ভয় পেয়ে যায়। যাই হোক, তাদের কাজ সম্পূর্ণ হলো, আর 2জন মাঝপথে গাড়ি থেকে নেমে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিল। পরদিন সকালে সোহেল জানতে পারে আসিফ রাতে বাসায় ফেরেনি। সে কোথায় হারিয়ে গেছে তা এখনো জানা যায়নি। ঘটনার 3 দিন পর 2 গ্রাম পেরিয়ে আসিফের লাশ পাওয়া যায়। লাশটি ছিল খুবই বিকৃত অবস্থায়, কেউ যেন
কামড়ে কামড়ে মাংস খেয়ে তার ক্ষুধার্ত অন্তরের তৃপ্তি মিটিয়েছে। গায়ে বিশাল আকৃতির নখের দাগ। এসব দেখার পর সোহেল চিন্তিত হয়ে পড়ে। আসিফের মৃত্যুর ফলে কবিরাজের বলা বাকি কাজগুলো সোহেলকে একাই করতে হবে। যাই হোক, এরপর সোহেল একাই কবিরাজের বলা পরবর্তী জিনিস অর্থাৎ কবর খুঁড়ে লাশের শরীরের 7টি হাড় নেয়ার জন্য মন স্থির করে। ঠিক রাত 3টায় সোহেলকে পুরনো কবরস্থানে গিয়ে মৃত লাশের 7টি হাড় আনতে হবে। কবিরাজের বলা শর্ত অনুযায়ী যাওয়ার পথে এক গলা কাটা মানব আকৃতির কারোর সাথে সাক্ষাৎ হবে। কবিরাজ একটি তাবিজ দিয়েছে তাকে। সেই তাবিজটি তাকে দিতে হবে, কিন্তু ওনার সাথে কোনো কথা বলা যাবে না। এরপর রাতের বেলায় সোহেল একাই সাহসিকতার সাথে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয়। অদ্ভুতভাবে পরদিন সকালে তেঁতুল গাছের নিচে বিকৃত অবস্থায় সোহেলের লাশ পাওয়া যায়। এছাড়া সোহেলের পেটে অদ্ভুত কিছু চিহ্ন লক্ষ্য করা যায়। চিহ্নগুলো ছিল আরামীয় ভাষায়, যার অর্থ কালো জাদুর শেষ পরিণতি, মৃত্যু। সোহেলের মৃত্যুর বেশ কয়েকদিন পর কবিরাজ আপুকে কল দেয়। কবিরাজ আপুকে বলে, তোমার চিকিৎসার সকল জিনিসপত্র এখন প্রস্তুত, তুমি চাইলে কালকে আসতে পারো। এ শুনে আপু বলেন, হ্যাঁ আমি কালকে আসছি। কিন্তু আপু কবিরাজের কাছে সোহেল আর আসিফের মৃত্যুর সংবাদ শুনে আরো বেশি ভেঙে পড়ে। এটা কিভাবে সম্ভব? কে বা কারা খুন করতে পারে ওদের? বিভিন্ন রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপুর মাথায়। যাই হোক, পরদিন সকালে আবার আমরা দুজন কবিরাজের সাথে দেখা করতে গেলাম। আপু কবিরাজকে জিজ্ঞেস করলো, বাবা আমার মাথায় একটি প্রশ্ন সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে, সোহেল আর আসিফের মৃত্যু কিভাবে হলো? কবিরাজ বলে, ঘুল জিন দ্বারা। এরা খুবই খারাপ ও দুষ্ট প্রকৃতির, যারা মূলত কবরস্থানের সাথে সম্পৃক্ত থাকে। আপু জিজ্ঞেস করলো, আচ্ছা কিন্তু আমাকে কি কালো জাদু করেছে তা কি জানতে পেরেছেন আপনি? কবিরাজ বলেন, সেটা জানার জন্য তোমার কিছু চুল ও রক্ত প্রয়োজন হবে আমার, তাহলে বলতে পারবো কে এই কালো জাদু করেছে। আপু সেগুলো ব্যবস্থা করে দেন তাকে। এরপর উনি দোয়া পড়তে লাগলেন। দোয়া পড়া শেষ হলে আপুকে 4টি তাবিজ দেয়। তাবিজগুলো যেন বাড়ির 4 কর্নারে পুঁতে দেওয়া হয়, আর তার 14 দিন পর আপুকে আবার ওনার সাথে যোগাযোগ করতে বলেন। 2-3 দিন ভালোই কাটে। এর পরের দিন আমরা দুজন ঘুমাচ্ছিলাম। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আকাশে বিকট শব্দ। তখন আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আর জোরে জোরে শ্বাস নেয়। আমি আপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? উনি বলেন, বেলকনির বাহিরে আমি কাউকে দেখতে পেলাম, সে যেন ভেতরে প্রবেশ করতে চাইছে। এটা কোনো স্বপ্ন নয়, সত্যি কেউ একজন বাহিরে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে আমি তাকিয়ে দেখলাম আসলে এক মহিলা উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে। ওনার চোখ দিয়ে আগুনের ধোঁয়া আর মুখ দিয়ে কুচকুচে কালো রক্ত বের হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ওনাকে পেছন থেকে টেনে ধরেছে, যার জন্য সে সামনের দিকে এগোতে পারছে না। কিন্তু কে সে? এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেছি সেদিন, যা আজও চোখে ভেসে বেড়ায়। সেদিন আর বুঝার বাকি রইল না, সত্যি আপুকে কালো জাদু করা হয়েছে। এভাবে ভয়ে ভয়ে দিনগুলো কেটে যায়। ঠিক 14 দিন পর কবিরাজের সাথে দেখা করতে যাব, এমন মুহূর্তে এক দুঃসংবাদ শুনতে পেলাম, যেটার জন্য আপু মোটেও প্রস্তুত ছিল না। তান্ত্রিক নাকি 3 দিন আগে মারা গেছেন। গ্রামের অধিকাংশ লোকের মতে এটা আত্মহত্যা ছিল, কিন্তু কেন বা কিভাবে তা জানা যায়নি। তান্ত্রিকের মৃত্যুর পর আপুর অবস্থা আরো বেশি খারাপ হতে লাগলো।
বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া না করায় চোখ মুখ শুকিয়ে কঙ্কালের ন্যায় রূপ ধারণ করতে শুরু করেছে। সেই মুহূর্তে এক ভদ্রলোকের কথায় আমাদের গ্রাম থেকে 3 গ্রাম পেরিয়ে এক কবিরাজের কাছে গেলাম। উনি আপুর অবস্থা দেখে হতবাক। এরপর আপু তার সাথে ঘটে যাওয়া সব কিছু ওনাকে বলল। কবিরাজ সব শুনে বলল, মা গো, আমারও অনেক বয়স হয়ে গেছে, এসব জাদু টোনা বা কালো জাদুর কাজ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, কিন্তু তোমার এমন অবস্থা দেখে আমি না করতে পারছি না। আমি বললাম, বাবা, যেভাবেই হোক আপুকে চিকিৎসা আপনার করতেই হবে। তখন কবিরাজ বলে, সুস্মিতার বাবার নাম, সুস্মিতার চুল, এক টুকরো গরুর কলিজা সাদা কাপড়ে মুড়িয়ে কাল নিয়ে আসবে। আমরা পরের দিন এগুলো নিয়ে আবার কবিরাজের কাছে যাই। পরের দিন কবিরাজ আপুর চোখ দুটি কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। কবিরাজ আপুকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আপু বলে, হ্যাঁ, বৃষ্টির রাতের সেই মহিলাটি, সে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। কবিরাজ বলেন, ওনার নাম জোহরা, উনি তোমাকে কালো জাদু করেছে। আপু চমকে উঠে বলল, আপনি কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? জোহরা হলেন আমার মা। কবিরাজ বলেন, হ্যাঁ, তোমার মাই তোমাকে কালো জাদু করেছে। আপু বলেন, আপনি ভুলভাল বলছেন না তো? আমার মা মারা গেছেন আজ 5 বছর হয়ে যাচ্ছে, সে কিভাবে মৃত্যুর পর আমাকে কালো জাদু করতে পারে? কবিরাজ বলেন, উনি জীবিত অবস্থায় তোমাকে কালো জাদু করেছে। তার বেশ কিছু কারণও ছিল। এছাড়া তোমার মায়ের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না। তোমার মায়ের মৃত্যু এক রহস্যময় মৃত্যু। কবিরাজকে আপু জিজ্ঞেস করে, আমার মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল? আমি তো এসবের কিছুই জানি না। কবিরাজ বলেন, সে অনেক লম্বা কাহিনী। তোমাকে আমি কালো জাদু করেছিলাম। এই কথা শুনে আপু হতবাক হয়ে যায়। কেন করেছিলেন আমাকে কালো জাদু? কি হয়েছিল আমার সাথে? তখন কবিরাজ বলেন, আচ্ছা, তাহলে সম্পূর্ণ কাহিনী শোনো। তখন তুমি জোহরার গর্ভে ছিলে। তোমার বাবার পোস্টিং হয়েছিল দূর শহরে, যেতে আসতে অনেক সময় লাগতো। এত দূর থেকে বাড়িতে আসা সম্ভব ছিল না, তাই সচরাচর তোমার বাবা বাসায় আসতেন না, হয়তো মাসে একবার। একদিন তোমার বাবার রূপ ধারণকারী এক জিন আসে তোমার মা জোহরার কাছে। উনি জোহরাকে বলে, আমি এসে গিয়েছি। তখন জোহরা খুশিতে আত্মহারা হয়ে যায়। জোহরা তাকে জিজ্ঞেস করে, এই তো কদিন হলো তুমি গেলে, সত্যি সত্যি তুমি এত জলদি ফিরে এসেছো? তখন তোমার বাবার রূপ ধারণকারী জিনটি খুব স্বাভাবিকভাবে বলে, আসলে কয়েকদিনের অফিস ছুটি পেয়েছি, তাই ভাবলাম চলে আসি। তখন তোমার মা তাকে জিজ্ঞেস করলো, তোমার ফোন কই? তুমি আসার আগে আমাকে একটা ফোন দিও তো বললে না? জিনটি বলে, গাড়িতে ওঠার সময় পড়ে ভেঙে গেল, তাই আসার সময় কল দিতে পারিনি। ওদিকে তোমার বাবা জোহরাকে বারবার কল দিচ্ছিল, কিন্তু কোনো সংযোগই পাওয়া যায়নি। সে মানুষরূপী জিন জোহরার সাথে 2 মাস সংসার করেছিল। হঠাৎ একদিন কোথাও উধাও হয়ে যায়। তখন জোহরা অনেক চিন্তিত হয়ে পড়ে, কিছু না বলে কোথায় চলে গেল। তার 3 মাস পর তোমার বাবা শহর থেকে ফিরে এসে জোহরাকে বকাবকি করে, এতদিন ধরে কল দিচ্ছিলাম, সংযোগ পাচ্ছি না কেন? এটা শোনার পর জোহরা আশ্চর্য হয়ে যায়। কি বলে এসব? আমার সাথে তো প্রতিদিনই তোমার কথা হয়। তখন তোমার বাবা বলে, কই না তো, আমি তো আজ 3 মাস পর ফিরলাম, এর মধ্যে একদিনও তোমার সাথে আমার কথা হয়নি। এই কথা শুনে জোহরার অবস্থা
মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। তারপর বিষয়টি নিয়ে জোহরা আমার কাছে আসেন। আমার কাছে জানতে চাইলেন সে মানুষটি কে। আমি জোহরাকে বললাম উনি হলেন মানুষরূপী এক জিন, যারা সুন্দরী নারীদের প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন আকৃতির রূপ ধারণ করে। সেদিনের পর জোহরা পেটের যন্ত্রণায় ছটফট করত। মনে হতো কেউ যেন নারী ভুঁড়ি কামড়ে কামড়ে খেতে তৃপ্ত ছিলেন। এছাড়া তোমার বাবাও মাঝে মধ্যে পাগলামি করতেন। কখনো বাথরুমে শুয়ে থাকতেন, কখনো ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাইতেন। এক অমাবস্যার রাতে তোমার জন্ম হয়। তোমার মায়ের পেটে অসহ্য জ্বালা পড়া, চারদিকে ঘুটঘুটে আধার, গাছের ডালে বসা কতগুলো কাক অদ্ভুত কণ্ঠস্বরে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো। এরা মূলত তোমাকে নিতে এসেছিল। সেই মুহূর্তে আমি দোয়া পড়তে কাকগুলো চলে যায়। তারপর তোমার জন্ম হয়। তোমার নাভি দিয়ে কুচকুচে কালো রক্ত বেরিয়ে আসছিল। সেখান থেকে এক গ্লাস রক্ত কুকুরকে খাওয়ানো হয়। খাওয়ানোর সঙ্গে সঙ্গে কুকুরটি মারা যায়। তখন সেই জিনটি অতৃপ্ত হয়ে ফিরে যায়। তোমাকে সেই মানুষরূপী জিনের হাত থেকে রক্ষা করার জন্য কালো জাদু করা হয়েছিল। কালো জাদুর প্রক্রিয়াটি জোহরার রক্ত দিয়ে সম্পন্ন হয়। 7টি রক্তমাখা রুটি প্রতিদিন একটি করে মাঝরাতে পুকুর পাড়ে রেখে আসতাম আমি। সেই রুটিগুলো জিন এসে খেয়ে ফেলতেন। এছাড়াও কবরস্থানে 2টি তাবিজ পুঁতে দেওয়া হয়েছিল। কালো জাদুর পর বেশ কয়েক বছর ভালোই কাটছিল। হঠাৎ একদিন জোহরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। শুকিয়ে কঙ্কালের ন্যায় রূপ ধারণ করে। ঠিক তোমার অবস্থা আজ জোহরার ন্যায় রূপ নিচ্ছে। কিন্তু সেই মানুষরূপী জিন এতটাই শক্তিশালী ছিল যে তার সাথে লড়াই করা সম্ভব হয়নি। অবশেষে জোহরা মারা যায়। তুমি প্রতিদিন বিশেষ আকৃতির যে মানবটি দেখতে পাও সেটি হচ্ছে ওই মানুষরূপী জিন। সে তোমার কোনো ক্ষতি করবে না, তবে আমার যতটুকু ধারণা সে তোমাকে তার রাজ্যে নিয়ে যেতে চায়, কারণ তুমি তারই সন্তান। তুমি যত অসুস্থ হয়ে যাবে জিন তত শক্তিশালী হবে, কেননা অসুস্থ ব্যক্তির উপর কোনো দোয়া কাজ করে না। এখন তোমাকে যে কয়টি তাবিজ দিলাম সেগুলো পানিতে মিশিয়ে গোসল করবে। আশা করি দুঃস্বপ্ন ও জিন তোমায় স্পর্শ করতে পারবে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যদি এর পরেও ভালো না হয় তাহলে পুনরায় আবার কালো জাদু করতে হবে। এ বলে কবিরাজ তার কথা শেষ করেন। কবিরাজের কথা মতো আপু সকল নিয়ম পালন করে চলছিল। বেশ কয়েকদিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন কিচেন রুমে প্রবেশ করে হতবাক হয়ে গেল আপু। কেউ যেন জিনিসপত্র ভাঙচুর করে ফেলেছে। যেখানে অদ্ভুত কিছু পায়ের ছাপ আর শয়তানি চিহ্ন লক্ষ্য করতে পারল আপু। এসব কোনো স্বাভাবিক মানুষের কাজ নয়, হয়তো মানুষরূপী সেই জিনের কাজ। উনি চিহ্নগুলো দ্বারা কিছু একটা ইঙ্গিত দিচ্ছে, সেগুলো আমরা বুঝতে পারছি না। বিষয়টি পরবর্তীতে কবিরাজের কাছে জানাই। কবিরাজ বলেন সেই জিন এখন প্রচণ্ড রেগে গিয়েছে। তাবিজগুলোর জন্য সে তোমাকে স্পর্শ করতে পারছে না, সেজন্য সে খুবই রাগান্বিত। আপু কবিরাজকে জিজ্ঞেস করে উনি চিহ্নগুলো দ্বারা কি বুঝিয়েছেন। কবিরাজ বলেন এগুলো প্রতিশোধের চিহ্ন। কোনো জিন যখন কারোর প্রতি অতৃপ্ত হয় তখন চিহ্নগুলো দ্বারা বুঝিয়ে দেয় খুব শীঘ্রই সে প্রতিশোধ নেবে। আপু কবিরাজকে জিজ্ঞেস করেন উনি কার উপর প্রতিশোধ নেবেন। কবিরাজ বলেন সে আমার উপর অতৃপ্ত। কাল স্বপ্নে সেই জিনের সাথে আমার সাক্ষাৎ হয়। আমি যদি তোমাকে ওনার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করি তাহলে
সে আমাকে হত্যা করবে। আপু বলেন, তাহলে সমস্যা তো আরো বেড়ে গেল, আমার জন্য আপনিও বিপদে পড়ে গেলেন। কবিরাজ বলেন, মাগো, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আজ না হয় কাল মরতে হবে, কিন্তু তোমার তো একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে, সেই জিনের জন্য কেন তোমার ভবিষ্যৎ নষ্ট হতে দেব আমি? তখন আপু জিজ্ঞেস করেন, তাহলে এখন কি করা যায়? আমার তো খুব ভয় হচ্ছে, যদি আপনার কোনো ক্ষতি হয়। কবিরাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, পুনরায় কালো জাদু করতে হবে, এমন কালো জাদু যা কারো মৃত্যুর ইঙ্গিত স্বরূপ। আপু জিজ্ঞেস করেন, কারো মৃত্যুর ইঙ্গিত স্বরূপ মানে? কবিরাজ বলেন, তুমি প্রথম পক্ষ, আমি দ্বিতীয় পক্ষ, আর জিনটি তৃতীয় পক্ষ। কালো জাদু যদি সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে আমাদের দুজনের মধ্যে কোনো একজনের মৃত্যু হতে পারে, আর যদি সম্পূর্ণ হয় তাহলে বোতলের মধ্যে জিনটিকে বন্দি করে ফেলা যাবে। আপু আর কবিরাজের এগুলো কথা শুনতেই আমার গায়ে প্রতিটি লোম দাঁড়িয়ে যাচ্ছিল, জানি না কি হতে যাচ্ছে। এরপর বটগাছের নিচে একটি চতুর্ভুজ আকৃতির চিত্র অঙ্কন করা হয়। সেই চিত্রের চার কর্নারে 4টি মোমবাতি, 4টি শূকরের লিভার, মাঝখানে একটি রক্ত মাখানো পুতুল আর 1 গ্লাস সুস্মিতা আপুর রক্ত রাখা হয়। যখন কবিরাজ দোয়া পড়া শুরু করলো, মনে হলো সেই মুহূর্তে যেন প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হয়ে গেল। বাতাসের কারণে মোমবাতিগুলো নিভে গেল। তখন আপু আর আমি এতটাই ভয় পেয়েছি যা বলার মতো না। তার কিছুক্ষণ পর সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। এরপর কবিরাজ হাত দিয়ে আপুর মুখ থেকে কতগুলো চুল আর মাংসর টুকরো বের করে। সেগুলো দেখে আপু আরো আশ্চর্য হয়ে পড়ে, এটা কিভাবে সম্ভব? এমন সময় কবিরাজ জ্বালা যন্ত্রণায় ছটফট করতে লাগলেন, মুখ দিয়ে অঝরে রক্ত বের হচ্ছে। আমরা দুজন চেপে ধরেও রক্ত বন্ধ করতে পারছি না। কোরবানির গরু জবাই করলে যেমন ছটফট করে, ঠিক তেমনই সেভাবে ছটফট করতে করতে কবিরাজের মৃত্যু হয়। আমার চোখে আজও ওনার ছবি ভেসে বেড়ায়। কতই না কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছেন। উনি মৃত্যুর আগে আপুকে শুধু একটি কথাই বলে গিয়েছিলেন, জিনটি আর তোমাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু তুমি যখন গর্ভবতী হবে তখন সে আবার ফিরে আসবে। তো এই বলেই সাদিয়া আফরিন তার ঘটনা শেষ করেছে। বেশ বড় এবং চমৎকার একটি ঘটনা। অসংখ্য ধন্যবাদ সাদিয়া আফরিন আপনাকে আপনার ঘটনার জন্য। কিন্তু আমার কাছে বোধ হয়েছে ঘটনাটি অসমাপ্ত। সাদিয়া আফরিন, আপনি যদি পারেন তাহলে পরবর্তীতে কখনো আমাদের লিখে পাঠাবেন এরপরে আপনার আপুর কি বিয়ে হয়েছিল কিনা, আর সে গর্ভধারণ করেছিল কিনা, আর যদি গর্ভধারণ করেও থাকে তাহলে কি সেই জিনটি আবার ফিরে এসেছিল কিনা। আপনি প্লিজ পারলে ঘটনার পরবর্তী অংশটুকু আমাদেরকে অবশ্যই পাঠানোর চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের আজকের পর্বের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের ঘটনাগুলি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটি, তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী যে কোনো আপডেট আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমাদের আজকের সবগুলি ঘটনাই আমাদেরকে সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের মডারেটর সামিন রাহাত। অসংখ্য ধন্যবাদ সামিন রাহাতকে আমাদের ঘটনা সংগ্রহ করে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন সামিন রাহাতের পাঠানো ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লাগলো। আর ঘটনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন। আসলে মডারেটর হিসাবে সামিন রাহাত প্রচুর পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে আমাদের ঘটনা সংগ্রহ করে পাঠাচ্ছে।
সামিন রাহাত আমাকে এত সংখ্যক ঘটনা সংগ্রহ করে পাঠিয়েছে, যার সবগুলো আমি এখন অবধি পড়ে উঠতে পারিনি। যাই হোক, আপনাদের কাছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে, আমাদেরকে পাঠিয়ে দিন। আর আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো আমি নাইম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।